সারা দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান আমরা শুরু করতে যাচ্ছি আগামীকাল থেকে। 29শে মে থেকে 12ই জুন পর্যন্ত সারা দেশের সাথে আমরাও এই অভিযানকে সংগঠিত করছি। এই যে 12 দিন মাঝখানে 29 মে থেকে শুরু হলেও 12 জুন পর্যন্ত মাঝখানে 1 তারিখ 7 তারিখ 8 তারিখ এই 3 দিন বাদে মোট 12 দিন মোট 864টা স্থানে সারা রাজ্যে এই অভিযান আমরা সংগঠিত করব। প্রতিটি জেলায় 3টি করে কমিটি করা হয়েছে। প্রতিটি কমিটি প্রতিদিন 3টা করে ন্যূনতম 200 করে কৃষকদের নিয়ে মিটিং করবে। প্রথম মিটিংটা হবে সকাল 9টা থেকে 11টা। দ্বিতীয় মিটিংটা হবে 12টা থেকে 2টা এবং তৃতীয় মিটিংটা হবে 3টা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। প্রতিটি কমিটিতে কৃষি দপ্তর, হর্টি দপ্তর, মৎস্য দপ্তর, কৃষি অ্যালাইড, এআরডিডি দপ্তরের প্রতিনিধি, তৎসঙ্গে কৃষি বিজ্ঞানীগণ, মোস্ট ইম্পর্টেন্ট কৃষি বিজ্ঞানীগণ, কেবিকের প্রতিনিধি, আইসিআর এর প্রতিনিধি, এগ্রিকালচার কলেজের প্রতিনিধি, ফিশারি কলেজের প্রতিনিধি এবং ভেটেরিনারি কলেজের প্রতিনিধিরা থাকবে এবং একজন এপিও থাকবে এবং প্রতিটি জায়গায় একজন করে প্রোগ্রেসিভ ফার্মার থাকবে। বিটেক তাকে জিজ্ঞাসা করুন না, রোশন দেব বর্মা জিজ্ঞাসা করুন তুমি যাবে চাকরি? যাবে না। উদ্যমী, উই ওয়ান্ট উদ্যমী। দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য সরকার চায় আত্মনির্ভর, তাকে রোজগারের পথ দেখাই দাও। আপনি কেবেন না আমার পরিশ্রম লাগে। রোশন দেব বর্মা বিটেক, বিকম, রূপক রুদ্রপাল, মেয়েরা আসছে এখন কত, MA, ডাবল MA, কত নাম বলবো, MA, প্রসেনজিৎ দেববর্মা, মণি দেববর্মা কত টাকা রোজগার করছে? 7 লাখ, 8 লাখ, 10 লাখ। অমিত দেববর্মা পেডি, ভেজিটেবলস, পালসেস, মাস্টার্ড, প্ল্যান্টেশন ক্রপ সব করছে। মাসে মিনিমাম 40-50 হাজার প্রোগ্রেসিভ ফার্মারের মাসে মিনিমাম। কত নাম বলবেন? কোন ডিস্ট্রিক্ট বলবেন? কোন ব্লক বলবেন? টেলমি। এখানে বললে হবে না, পোয়াংবাড়ি বলুন, বিকম, বিএসসি, আরে একটা MSc। ত্রিপুরার যে কজন MSc আছে আমাকে বলুন তো দেখি। পিওর সায়েন্স MSc যান আমাদের কি ব্লক, পাশেরটা একদম কাছেরটা ডুকলি। শান্তিরবাজার একটা ছেলে ছিল, সে চলে এসছে ডুকলিতে এসে সে তার জমি নেই, একটা ভাড়া বাড়িতে থাকে। সে একজন থেকে 1 কানি জমি নিয়েছে মাত্র, লিজ ফর 3 ইয়ার্স। তার বউ গ্রাজুয়েট, সে নিজে MSc। পিওর সায়েন্সের রোজগার হবে না, সে টিউশনিও করত। সে এখন টাগাড়ির মধ্যে পদ্ম ভুল করছে। তার রোজগার কত? মাসে 1.5 লক্ষ 2 লক্ষ। 1 কানি জমি, অথচ ওই লোকটার থেকে জমি নিয়েছে, সে কিন্তু ঘরে বসে রয়েছে, এই জমিটাকে ব্যবহার করছে না। ভাই এখানে অসংখ্য হাজার, আমি অন্তত 7 থেকে 10 হাজার প্রোগ্রেসিভ ফার্মার বলতে পারবো। এখন কি করে বলছেন না, এখন মাছের চাষ করবো না। কি করবে? এতদিন মাছের চাষ করতো, মাছের চাষ ভালো রোজগার বলছে স্যার এখন পোনার চাষ করবো। ওই মাথা মধ্যে ঢুকেছে, পোনাতে হিউজ ইনকাম।
কোনোতে ইউজ ইনকাম। আজকে ব্যবস্থা রয়েছে। এখন যদি কেউ বেকার বলে, আরে ভাই আমার মোহনপুরে একটা দোকান আছে চা স্টল, আমি বলবো না কেউ চা স্টলে করো, উদ্যমীদের উদ্যমী বলি, সকাল 5:30টায় আসে, সকাল 10টার মধ্যে দোকান বন্ধ করে, বিকালে 4:30টায় আসে, 8টার মধ্যে দোকান বন্ধ করে। এক কাপ চায়ের দাম তার 5 থেকে 7 টাকা। সে রোজগার করে কত? মাসে 60,000। চাটা এত ভালো, চাটা এত ভালো, ইউ কান্ট ইমাজিন। এখন আমরা চাইবেন বুঝামুঝি দিয়ে দাও, আমরা কেড়ে খাইছো চা, মানুষ দূরের থেকে গিয়ে খায়। আপনার চিন্তা ভাবনা, আপনি মানুষ আগে আপনি ভালো সার্ভিস দিলে মানুষের কাছে পয়সার অভাব নেই। ওই যে একটু আগে বলছিলাম, দেখেন এমপ্লয়মেন্ট রেট অফ ইন্ডিয়া কি ছিল 14তে? 33.9%, 33.9%, ধরে নিলাম 34%। 24 এসে কত দাঁড়ালো? 51.3%। 30,000 কানি জমি রয়েছে টোটাল, আপনার বাড়ি সহ, আপনার বাড়ি আমার বাড়ি সহ, আগরতলা সিটি সহ, নদী নালা যা আছে, পুকুর স্কুল কলেজ যা আছে, বাজার টাজার যা আছে, আপনারা হেক্টরে বলবেন, হেক্টরে বললে মানুষ বুঝতে অসুবিধা হয়, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। টোটাল আমাদের আয়তন ত্রিপুরার 10,411 স্কোয়ার কিলোমিটার। এবার এটাকে যদি আমি টার্ন করি কানিতে, কেন কানিতে বলি? আপনারা কয়েকজন বুঝলে লাভ হবে না, আমার কৃষকরা বুঝতে হবে। সেই জন্য 65,34,964 কানি জমি আছে ত্রিপুরা রাজ্যে। এবার আসুন, এই 65,34,964 কানির মধ্যে ফসল কতটুকুতে হয়? ফসল হয় 30,18,000 কানিতে। ধান কতটুকু হয়? ফসল কিন্তু বলছি, ধান হয় মাত্র 15 লক্ষ কানিতে। তাহলে যেহেতু 15 লক্ষ কানি, আমার আধুনিক পদ্ধতিতে তুমি ওই যে বলছে হাইড্রোপনিক পদ্ধতি, আরো নতুন নতুন পদ্ধতি, এগুলি ধরতে হবে। অনেক টেকনোলজি এসছে, কান্টি মাচিন। আপনারা যদি ঘুরতে পারেন, আপনাদের তো ব্যস্ত আছে, ঠিক আছে, কত টেকনোলজি আসছে। আমরা বরঞ্চ তুলনামূলক কম, নিউ নিউ টেকনোলজি আসছে। তো এই টেকনোলজি আমরা ব্যবহার, এই জন্য বিজ্ঞানীদের মাঠে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলছে না, গবেষণা ল্যাবরেটরিতে নয়, ডাইরেক্ট ল্যান্ডে যাও, তাদের সমস্যা শুনো এবং তাদেরকে সাজেশন দাও। এই জিনিসটা করছি। তো ফরেস্ট এলাকাতে যেতে পারবো না, তাহলে আপনাকে এই জমির মধ্যে আপনাকে স্বাবলম্বী হতে হবে। আমরা গোমতী ডিস্ট্রিক্ট কিন্তু স্বাবলম্বী কৃষিতে, কিন্তু আবার যদি মাতাবাড়ি বলি, ব্লক পিছিয়ে আছে। তো এরকম ভাবে আমরা চিহ্নিত করে ফেলছি, চিহ্নিত করে। অমরপুর মহকুমার 4টা ব্লক, অমরপুর, অম্পি, শিলাচড়ি, করব, 4টা খাদ্য সরবরাহ, 4টা প্রচুর প্রোডাকশন করছে। এত বড় ফ্লাডের পরেও পুরো কৃষকরা দাঁড়িয়ে গেছে উইথ দ্য হেল্প অফ এগ্রিকালচার। এবং আমরা জানেন ফ্লাডের ক্ষেত্রে আপনাদের তথ্য আপনাদের জানার কথা, এই প্রথম ত্রিপুরা রাজ্যে যদিও বড় ফ্লাড হয়েছে, 103 কোটি টাকার ডাইরেক্ট হেল্প শুধু ব্যাংকের মাধ্যমে, এছাড়া ফ্রি বীজ, ফ্রি চারা, সবকিছু। আমাদের মূল টার্গেট হলো এগ্রিকালচার, ফার্মারকে দাঁড়িয়ে রাখতে হবে। তাইলেই অনেকে আমরা বলবেন যে যে আপনারা এগ্রিকালচার গুরুত্ব দিচ্ছেন কেন? এগ্রিকালচার এই কারণে থেকে 12 জুন পর্যন্ত যেটা মোট 864 লোকেশনে সভা অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন 72টা সভা হবে প্রতিদিন। এবং এই যে কৃষি সংকল্প অভিযানে মোট 24টা কৃষি রথ, গাড়িকে রথ হিসেবে সাজিয়ে আমরা করব। প্রতিটি টিমের সাথে, ওই যে বলছি কমিটি 3টা, প্রতি জেলায় 3টা করে,
প্রতিটি টিমের সাথে একটি করে রথ থাকবে। রথে থাকবে কৃষি, হর্টি, ফিশারি এবং এডিডি দপ্তরগুলি ব্যানার সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রচার করা হবে। সাউন্ড সিস্টেমও থাকবে। তৎসঙ্গে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পের প্রচার পত্রিকা বিলি করা হবে। প্রথম দিনের সভায় কালকে শুরু হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জে একটা প্রথম অনুষ্ঠানে থাকবেন। সেখানে এবং শুধু মুখ্যমন্ত্রী নয়, সারা রাজ্যে যে কোনো সভায়, এই যে 72টা মিটিং হচ্ছে, 864টা মিটিং হচ্ছে, কোনো না কোনো মন্ত্রী, কোনো না কোনো বিধায়ক, কোনো না কোনো এমডিসি, জেলা সভাধিপতি বা পঞ্চায়েত সমিতি বা বিএসসি, সকল স্তরের জনপ্রতিনিধিরা থাকবে। এবং আমি সবার কাছে অনুরোধ করছি যে এই কৃষি অভিযান, বিকশিত কৃষি সংকল্প অভিযান যেটা, এটাকে সাকসেস করার জন্য দলমত নির্বিশেষে এটাকে সাকসেস করার জন্য, কারণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা দেশে করা হচ্ছে এবং দিল্লি থেকে স্পেশাল মিটিং করা হয়েছে। এবং যে কোনো একদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আসার কথা রয়েছে, নট ফাইনাল, কিন্তু আসার কথা রয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এই বিকশিত কৃষি সংকল্প অভিযান? কেন? মূল উদ্দেশ্য হলো কৃষকদের বোঝানো কৃষি সমৃদ্ধি এবং প্রযুক্তি হাতিয়ার সরকার পাশে রয়েছে। কৃষকদের মধ্যে প্রযুক্তি পৌঁছানো, প্রশিক্ষণ পৌঁছানো এবং তথ্য তুলে দেওয়া। অর্থাৎ কৃষি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে রিসার্চ করে। প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী চাইছেন ল্যাব টু ল্যান্ড। কৃষি বিজ্ঞানীরা সোজা মাঠে চলে যাক, সেখানে গিয়ে কৃষকদের যে সমস্যা আছে সেটা তারা বুঝে আসুক, বুঝে এসে সে অনুযায়ী সমস্যার সমাধান করুক। যদিও আমাদের দেশ, আমাদের ছেলেরা এক্সপার্ট আছে, কিন্তু ইংরাজি বলতে গেলে কুতুর কাতুর আরম্ভ হয়ে যায়। আমারও তাই অবস্থা। তাহলে এই যে ইংরেজি বলতে, এই জন্য স্কিল করে দিচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট তাকে শিখিয়ে দিচ্ছে হাউ টু স্পিক ইন ইংলিশ। কিভাবে তুমি ইন্টারভিউতে দাঁড়াবে, ইন্টারভিউতে যাবে যে বেকা সাকা হয়ে গেলাম, এটার নাম ইন্টারভিউ। স্কিল ডেভেলপ করে দিচ্ছে। দেখুন তথ্য আপনারা, যে মোদিজির আসার আগে এমপ্লয়মেন্ট রেট কি ছিল আর এট দি প্রেজেন্ট টাইম কি। এই জন্যই জাতীয় শিক্ষানীতি। এই জন্যই আমাকে একটা পরশুদিন মন কি বাতে গেছি, একটা স্মার্ট মেয়ে জিজ্ঞেস করলো, স্যার জিওগ্রাফি অনার্স করে চলে গেছে। আমি জানি না, এরকম যাওয়ার তো কথা না। তবে নিউ এডুকেশন পলিসি হয়েছে, সাথে সাথে ওখান থেকে আপনারা কজন জানেন জানি না, ফোন করলাম প্রিন্সিপালকে, এই জিওগ্রাফি অনার্স নেই। বলছে আচ্ছা তো স্যার, কিন্তু এই নামে তো পাবেন না আপনি। কি মেজর, মাইনর আর একটা কি জানি বললো। তো নিউ এডুকেশন পলিসি, মেজর, মাইনর আর একটা কি জানি বললো। ফোন করলে আমি বলে দিতে পারি। দিস ইজ দ্য সিচুয়েশন। জানার শেষ নেই। এখন এ রাজ্যে যে ব্যবস্থা আছে, কোন মানুষ বেকার থাকার কথা না। আমি সব ধরনের বেকার কিন্তু বলছি, আমি কাউকে বলি না চা বানাও, কিন্তু চা বানালে ইজ্জত চলে যায়। কোন দেশের মানুষ বললো? তাহলে তো আমরা ভাত খাওয়াই উচিত না? কৃষক উৎপাদন করে দিচ্ছে,
সে ভাত খেয়ে আপনি বাঁচছেন? আপনি তো আবার কৃষকদের, আমরা তো স্টেজে বসাই এখন থেকে, কৃষকদের সম্মান দেই না। স্যারে কইছে কৃষি কাজ করতে, আমি বিয়ে দেখবেন কত মানুষ মানে আপনি প্রগ্রেসিভ ফার্মারের লিড দেখবেন আপনার থেকে বহু শিক্ষিত, বিএলএলবি, বিএসসি এগ্রিকালচার, বিএসসি, বিএ, গ্রাজুয়েট, বিএ পাস, বিএ, বিবিএ, কত মানুষের নাম বলবো, কত নাম দেখুন এখানে, অনেক অনেক শত শত প্রগ্রেসিভ ফার্মার, তাদের আর্নিং কত? 6 লক্ষ, 10 লক্ষ, 3 লক্ষ, 6 লাখ, 1 লাখ। দেখুন প্রগ্রেসিভ ফার্মার খোয়াই বলুন, সবের আগে দেখবেন যে কোনো রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলের প্রথম কথাটা হলো অন্ন, এরপরে কথাটা হলো বস্ত্র, পরে কথা হলো বাসস্থান। তাহলে আমি অন্যর উপরে, এই জন্য দেশের প্রধানমন্ত্রী, এই প্রথম কোন দেশের সব প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে কৃষকদের অন্নদাতা ভগবান বলছেন, কারণ ওরা যেভাবে এগিয়ে এসছে, আমি যেখানে যাই দেখেছি কৃষকরা মাঝখানে কৃষিকাজ ছেড়ে দিয়েছিল। কালকেও ডালাকে একটা মিটিংয়ে বেশ কিছু কৃষক বলছে আমরা কৃষিকাজ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন সরকার যেভাবে এগিয়ে এসছে এবং বিজ্ঞান পদ্ধতিতে, আধুনিক পদ্ধতি যে চাষ হচ্ছে, আমরা আবার কৃষিকাজে ফিরে আসছি। তো আমাদের মূল উদ্দেশ্য খাদ্যের স্বয়ম্বর আমাদের আছে, দেশ দুধেও স্বয়ম্বর রয়েছে এবং মৎস্য স্বয়ম্বর রয়েছে আমাদের দেশ আমাদের। সুতরাং সবকিছুই আমরা মিলে আমরা আধুনিক প্রযুক্তিকে যতক্ষণ না পৌঁছাতে পারবো, সেই আধুনিক প্রযুক্তিকে আমরা নিয়ে যাচ্ছি মাঠে, মূল জিনিস এটা, এবং যাতে কৃষকরা লাভবান হতে পারে এবং কৃষকদের আয় 2 গুণ নয় 3 গুণ যেন হতে পারে, সেটার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। তো আপনারা প্রচার মাধ্যমে কালকের থেকে যেহেতু শুরু হচ্ছে, সবাইকে ইনভাইট করছি। আপনারা প্রথম যেহেতু মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জের মিটিংয়ে থাকবেন, আপনারাও যাবেন, সেখানে গিয়ে আমাদের কৃষি বিজ্ঞানীরা কি বলছে, এবং সব জায়গায় আমরা পাম অয়েল চাষে গুরুত্ব দিচ্ছি, বিভিন্ন রকম এবং অন্য চাষে গুরুত্ব দিচ্ছি। তো নিউ আমাদের যে টেকনোলজি, সেগুলিকে জনগণের কাছে পৌঁছানো আমাদের মূল উদ্দেশ্য, যাতে যদিও বর্তমানে ত্রিপুরা রাজ্যে 58টা ব্লকের মধ্যে 30টা ব্লক খাদ্য স্বয়ম্বর, 28টা অর্থনীতি, বিদেশ নীতি, রণনীতি সবকিছু কিন্তু আজকে বিশ্ব বুঝে ফেলেছে। আমরা কখনো যারা আপনারা বয়সে যারা ছোট বড় যেই আছেন, ভারতবর্ষের নেচারই এটা নয়, কোনো দেশকে আমরা আগ্রাসী নীতিতে অ্যাটাক করতে যাই না। আমাদের উপরে আক্রমণ হলে আমরা প্রতিহত করি, সেই ব্যবস্থা আমাদের রয়েছে। আমরা এয়ার স্ট্রাইক বলুন, দেখেছেন এয়ার ডিফেন্স সো স্ট্রং। এখন আর এরকম না তো বর্ডার ক্রস করতে, এমনকি ট্যাঙ্ক যায়, আমরা কিচ্ছু করি কাউকে। এবার যে কাশ্মীরে আমরা কি যুদ্ধ করেছি? না, আমাদের উপরে অ্যাটাক করেছে আমাদের সন্ত্রাসবাদীরা, পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা পহেলগাঁওতে এসে তাদেরকে, আমাদের নাগরিকদের হত্যা করেছে, এবং বর্ডার ক্রস না করে কিভাবে সন্ত্রাসবাদীদের যে ঘাঁটিগুলি ধ্বংস করা যায় এটা দেখিয়ে দিয়েছে, এবং বিশ্ববাসী বুঝেছে যে ইয়েস, ইন্ডিয়া আগ্রাসন নীতিতে বিশ্বাসী। তো আজকে সেই জন্য আমরা সবচেয়ে আগে আমরা খাদ্য সুনিশ্চিত করতে হবে। এবং আমার দেখা মতে, সত্যি বলছি, একটা মরশুমকে সামনে রেখে অতীতে কোনো কৃষিমন্ত্রী সারা দেশের মধ্যে খারিফ মরশুমকে সামনে রেখে এই যে অভিযান, এটা কিন্তু চারটিখানি কথা নয়। তার মানে কত ওয়েল সে কিরকমভাবে প্রিপারেশন নিয়েছে, অর্থাৎ খাদ্য সুরক্ষা একদম নিশ্চিত করার জন্য, যাতে কোনো সময় কোনো বহিঃশত্রু আক্রমণ হলেও আমাদের যেন খাদ্যের কোনো প্রবলেম না হয়, সেই জন্য এই ধরনের
চিন্তা ভাবনা গ্রহণ করেছে, এই জন্য এই অভিযান। তো আপনাদেরকে আপনাদের মাধ্যমে কালকে যেহেতু শুরু হবে, এই জন্য আপনাদের মাধ্যমে এটা আমি জানিয়ে রাখলাম। আপনাদের প্রচার মাধ্যমে সারা রাজ্যের কৃষকরা এরা জানবে, সারা রাজ্যবাসী জানবে, জনপ্রতিনিধিরা জানবে। যদিও প্রত্যেক এমএলএর সাথে আমি কথা বলেছি, মন্ত্রীদের সবার সাথে কথা বলেছি, এবং এমডিসি প্রত্যেকের সাথে কথা বলেছি, জেলা পরিষদের সভাধিপতির সাথে কথা বলেছি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবার সাথে কথা বলেছি। সবাই একযোগে নেমে যাচ্ছে এই অভিযানে। দাদা, যেহেতু পররাষ্ট্রের নীতি আশা করি বছর 1-2 মধ্যে আমরা অন্তত আরো 10টা ব্লককে কভার করতে পারবো বলে আমার বিশ্বাস। যেভাবে মহিলারা এগিয়ে আসছে কৃষিকাজে, এবং শিক্ষিত ছেলেরা, শিক্ষিত যুবকেরা, এমএসসি, MA, গ্রাজুয়েট, বিএসসি, এলএলবি, বিভিন্ন স্তরের শিক্ষিত ছেলেরা নিয়ে এগিয়ে আসছে কৃষিকাজে। সেই জন্য আমরা এই ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি। তো আপনাদেরকেও নিমন্ত্রণ করছি, আপনারাও যাবেন বিভিন্ন জায়গায়। আমি চেষ্টা করব 8টা জেলাতে, মিনিমাম সবটি জেলাতে যেন এই যে 12 দিন, কোথাও কোথাও আরো বেশি যেতে পারি, 8টা জেলায়ও যেমন প্রথম দিনে সিপাহীজলা হবে, মুখ্যমন্ত্রী নিজে যাবেন, আমি নিজেও যাব। এই দিনে পশ্চিম ত্রিপুরা কোনো একটা জায়গায় যাব। পরের দিন খোয়াই যাওয়ার প্ল্যান আছে, ওই দিনে আবার কমলপুর মানে ধলাই ডিস্ট্রিক্টে যাওয়ার প্ল্যান আছে। এরকম করে 8টা ডিস্ট্রিক্ট আমরা কভার করব আমি নিজে। এবং কৃষিতে এবং হটিতে অন্যান্য ক্ষেত্রেও যেভাবে এগুচ্ছে, আরো বেশি এগিয়ে আসার জন্য আমরা খাদ্য স্বয়ংবর, আমরা বলতে পারি আমরা তো খাদ্য স্বয়ংবর, আর কোনো প্রোডাকশন। প্রধানমন্ত্রী বলছে আমি যদি আত্মনির্ভর হই, আপনারা দেখেছেন 3-4 দিন আগে এক নিউজে যে ভারতবর্ষ অর্থনীতিতে 4র্থ স্থানে চলে এসেছে। এবং আমরা আগেই বলেছিলাম, প্রধানমন্ত্রী বলেছিল কিছুদিনের মধ্যে আমরা 5ম স্থান থেকে উপরে উঠে আসবো। ঠিক দেখেছেন যে জাপানকে পিছনে ফেলে কিভাবে আমরা এগিয়ে আসছি। আর আছে আমাদের সামনে মাত্র 3টা কান্ট্রি। আশা করি বছর খানিকের মধ্যেই আমরা 3য় স্থানে চলে আসতে পারব, এবং আমাদের প্ল্যানিং 2047-এর মধ্যে আমাদের 1 নম্বর স্থানে পৌঁছানো। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। এবং প্রধানমন্ত্রী বলেছে যদি আমরা ভারতীয়রা সবাই 3 মাস যদি আমরা কোনো বিদেশি দ্রব্য পারচেজ না করি, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে হোক, ম্যারেজ ডেতে হোক, জন্মদিনে হোক, যে কোনো প্রোগ্রামে আমরা গিফট কেনার সময় যদি দেখি দিস ইজ ইন্ডিয়ান মেড, তাহলে আমরা কিন্তু অনেক দেশ আমাদের থেকে অনেক পিছনে চলে যাবে। এবং আপনারা জানেন এই কাশ্মীরের ঘটনা, এবং আমরা কত আত্মনির্ভর, 2-1টা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, কিন্তু আত্মনির্ভর হলেই যে কোনো সাথে দেশের যুদ্ধের ক্ষেত্রেও আমাদের যাতে কোনো লস না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যুদ্ধ মোটেই ভালো জিনিস নয়, যুদ্ধ কারো জন্য মঙ্গল নয়, কিন্তু প্রধানমন্ত্রী এক হাতে উন্নয়ন, আরেক হাতে ব্রহ্মাস্ত্র, 2টা রেখে দিয়েছে। একদিকে ডেভেলপ করবে, আরেক দিকে আমাদের কিভাবে সুরক্ষা করতে হবে আমাদের এই কোটি কোটি মানুষকে, সেই চিন্তাধারা প্রধানমন্ত্রী রয়েছে। আপনারা জানেন সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে রণনীতি কাকে বলে, বিদেশ নীতি কাকে বলে, এবং অর্থনীতি কাকে বলে। সাথে সাথে এটাও মনে রাখবেন, আপনাদের তথ্যটা নাই কথা প্রসঙ্গে বলছেন, আপনারা অনেকে বলবেন প্রচুর যোগ্য লোক আছে। আসলে কি আছে? আছে? এই জায়গাটা ক্লিয়ার করে নিন। আচ্ছা বলে দিচ্ছি, আমি পুলিশে যাওয়ার মতো যোগ্য লোক আছে। পুলিশ কত চাকরি নেবে?
মুখ্যমন্ত্রী বললো ওনার দপ্তর আমি 1000 লোক নেব। ভালো করে বুঝবেন, পুলিশকে বলছে পুলিশ তুমি ইন্টারভিউ নাও, ইন্টারভিউ নিয়ে তুমি আমাকে 1000 অ্যাপয়েন্টমেন্ট করো। তাহলে কি 1000-এর বাইরে যারা আছে তারা উপযুক্ত না? কি কথা বলেন? রিয়াক্ট হয় না, এটা বক্তৃতা না, রিয়াকশন, ইন্টারাকশন। পুলিশ চেয়েছে, মুখ্যমন্ত্রী কতজন চেয়েছে? 1000। 1000-এর বাইরে যে 1200 আরো যে 2000 বা 3000 আছে থাকতেও পারে যোগ্য। তাহলে মন্ত্রী বলেছে, দপ্তর বলেছে আমাকে 1000 দাও, উনি 1000 একজন দিতে পারবে? ভেরি গুড, তাহলে ওই জায়গায় উপযুক্ত থাকতে পারে। এবার আসেন ডাইরেক্ট যে কথা বোঝানোর জন্য বলছি, বা টিপিএসসির কাছে বলবে টিপিএসসি তুমি আমাকে 100 এগ্রিকালচার অফিসার দাও, উনি 102 জন দিতে পারবেনি? পারবে কি? আপনাদের কি ধারণা 102 জন দিতে পারবে? তাহলে তাহলে আরো যোগ্য আছে। এবার আসল বলুন, টেট 1 কি অ্যাডভার্টাইজমেন্ট যখন হয় যে কি কত পোস্টের জন্য বলে? আপনাদের এই ধারণাগুলো ক্লিয়ার হয় না বলে অনেক সময়, আমি সবাইকে বলছি না, আপনারা খুব ভালো জানেন, দুনিয়ার মধ্যে জানার শেষ আছে। টেট পরীক্ষার হলো কোন সংখ্যা বলে না, এই জায়গাটা ক্লিয়ার না। আপনারা অনেকে জানেন, অনেকে জানেনই না। দায়িত্ব নিয়ে বলছি, আমি টেট পরীক্ষা নেব, টেট 1, আমি টেট 2 পরীক্ষা নেব। টেটের বিরুদ্ধে কোনো প্রশ্ন উঠে না, তো টেট 1 নেব। আমি বলবো অ্যাডভার্টাইজমেন্ট টেট 1-এর জন্য পরীক্ষা নিচ্ছি। কতজন লোক জমা দেয়? 26,000 থেকে 30,000 পর্যন্ত। এখানে তো বলেনি আমি 2 জন নেব, 100 জন নেব, 500 জন নেব, বলেনি তো। তাইলে তারা কি বাইর করে? যোগ্য, টেটে যোগ্য হয়েছে। আমি কিন্তু পুলিশের এবং এগ্রিকালচার দুটো উদাহরণ দিলাম, এখন আসছি টেটে। 26,000-এর মধ্যে 1% কোয়ালিফাই করে, দ্যাট ইজ কল্ড যোগ্য না। যদি 26,000-এর মধ্যে কে না করেছে 10,000 টিকতে, এটাকে বলে টিচার ব্যাংক, এটাকে বলে টিচার ব্যাংক। যদি টিচার ব্যাংক থাকতো আর কোনো টেট পরীক্ষা নিতে হয় না, বা টিচার ব্যাংক থাকলেও বারবার টেট পরীক্ষা নেওয়া যায়। ওইখানে কেন 26,000-এর মধ্যে মাত্র 300 টিকে? এটা দিয়ে প্রমাণিত হয় অতীতে যে শিক্ষা ব্যবস্থা ছিল ত্রিপুরা রাজ্যে শেষ করে দিয়েছে। তার মানে মাস্টার ডিগ্রি পাস, বিএ পাস, টেটে টিকছে না, তার মানে যোগ্য না। বিএ পাস, এমএ পাস, বাট যোগ্য না। আমি পুলিশের ক্ষেত্রে বলছি, এটা দিয়ে প্রমাণ হয় ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা কি ছিল। দেখবেন এখনই কিন্তু এটাকে বলে এমপ্লয়েবিলিটি রেট। বিশেষ করে মোদিজি আসার পরে এমপ্লয়েবিলিটি রেট এখন বলতে পারছি না, সময় দিলে বলতে পারতাম, ওই পাতাটা বের করো। এমপ্লয়েবিলিটি রেট আগে কত ছিল, আজকের দিনে তবুও আরো বেশি আমরা সমৃদ্ধি করতে চাই। একদম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ডেভেলপড এগ্রিকালচার কি এবং কেন, অ্যাডভান্স ফার্মিং যৌক্তিকতা কেন, ইনোভেটিভ ফার্মিং, আপনারা শুনেছেন হাইড্রোপনিক সিস্টেম, যে মাটি ছাড়াও কৃষিকাজ হয়, মাটি ছাড়াও কৃষিকাজ হয়, আপনারা দেখতে পাবেন নাগিছড়াতে। তো ইনোভেটিভ ফার্মিং, আধুনিক প্রযুক্তি এবং কৃষকদের নতুন নতুন এগ্রি টেকনোলজি জানানো, বিজ্ঞানসম্মত আধুনিক চাষ পদ্ধতির প্রচার, কৃষকদের সুবিধা অসুবিধা জেনে কৃষি বিজ্ঞানীরা সমাধান বের করা, জৈব চাষের উপর গুরুত্ব বোঝানো, আমরা যা অর্গানিক বলি। এবং এখন আরো চলে যাচ্ছি, কারণ আমাদের সরকার আসার আগে আমাদের রাজ্যে
মাত্র 2000 হেক্টর ছিল অর্গানিক ফার্মিং। এখন আমরা 20,000-এ পৌঁছে গেছি এই 7 বছরে। এখন আবার নতুন করে আমরা আসছি প্রাকৃতিক ন্যাচারাল ফার্মিং। এটা কিন্তু অর্গানিক থেকে আরো ডেভেলপড। প্রকৃতি চাষের উপর আমরা গুরুত্ব বোঝাচ্ছি। ড্রোন প্রযুক্তি ব্যবহার করার পদ্ধতি এবং ওষুধ এবং সার কিভাবে ডাইরেক্টলি না দিয়ে ড্রোনের মাধ্যমে ছেটানো হয় সেটা দেখানো, এবং জলবায়ু অনুকূল চাষ। এখন জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, জলবায়ু অনুকূল চাষ এটা বিজ্ঞানীরা বের করবে কিভাবে কি করা, এবং জৈব সারের ব্যবহার, আবহাওয়া এবং ফসল বীমা সম্পর্কে অবহিত করা, ক্লাইমেট স্মার্ট সিড। আমরা দেখেছেন, খবর নেবেন, গতবার ফ্লাডের পরে আমরা সাথে সাথে বীজ দিয়ে দিয়েছিলাম, এবং এবার যে প্রোডাকশন অতীতের সব রেকর্ড নান করে দেবে এবছর যে প্রোডাকশন হচ্ছে। কারণ কৃষি বিজ্ঞানীরা এবং কৃষি দপ্তর, হর্টি দপ্তর বা অন্যান্য অ্যালাইড দপ্তর সব আমরা নিউ টেকনোলজি নিয়ে যাচ্ছি। এআরসি পদ্ধতিতে আলু চাষ, এক কানিতে যা হচ্ছে এখন 4 গুণ হতে হবে, তাই হচ্ছে। মাশরুম চাষ সহ বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে অবহিত করা, মাটি পরীক্ষা, মোস্ট ইম্পর্টেন্ট মাটি পরীক্ষা, নতুন নতুন ভ্যারাইটির চাষ, শুধুমাত্র কৃষি নয়, এগ্রি অ্যালাইড, আধুনিক মৎস্য চাষ, আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক হাঁস, মুরগি, ছাগল, শুয়োর এবং গোপালন সবগুলি সম্বন্ধে আমাদের পৌঁছে দেওয়া। এটার জন্য আমরা এই অভিযান করতে যাচ্ছি। আমরা 1,72,000 কৃষকের কাছে ডাইরেক্ট পড়ছি, কিন্তু আমার যেভাবে সব জায়গায় সারা জায়গায় জেগেছে, আমার মনে হয় এটা 2 লক্ষের উপরে ক্রস করবে। 1,72,000 পুঁজবই এবং মিনিমাম 200। সেখানে বক্তৃতা নয়, সায়েন্টিস্টরা কথা বলবে, এক্সপার্টরা কথা বলবে, আমরা সেখানে সাক্ষী হিসেবে থাকব। সেখানে কথা বলবে বিজ্ঞানীরাই, প্রগ্রেসিভ ফার্মার, যে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে কৃষিকাজ করে, তাদেরকে রাখছি সব জায়গায়। প্রগ্রেসিভ ফার্মার কি বলে, মৎস্য চাষে কিভাবে ডেভেলপ করছে, সব জায়গায় প্রগ্রেসিভ ফার্মার এফপিউরা থাকবে। প্রতিটি ব্লকে আগে কজন এফপিউ ছিল? মাত্র 8 জন। এখন কত? যতটি ব্লক আছে সব জায়গায় আমরা এফপিউ